নবাব, তোমার সঙ্গে বহুদিন বাদে দেখা। একদম অনেক দিন বাদে। সেই দেখা হয়েছিল ধর্মতলায় অনেকদিন আগে একবার বসেছিলাম, তারপরে এর মধ্যে আর কোথাও দেখা হয়নি এবং দেখা হয়নি, কথাও হয়নি। তার মধ্যে তোমার কত উত্থান পতন ঘটলো, আমাদের জীবনের প্রত্যেকের উত্থান পতন ঘটে গেল। কি হলো, ক্যামেরা তৈরি? নো ননসেন্স জেসিতে আজ আছেন নবাব ভট্টাচার্য। কে নবাব ভট্টাচার্য? নবাব ভট্টাচার্য হচ্ছেন উত্তর 24 পরগনা জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সচিব। মাত্র রবিবার দিন তিনি দায়িত্ব নিয়েছেন, আর তারপরেই নো ননসেন্স জেসির প্রশ্নবাণের সামনে। পুণ্যতোয়া গঙ্গার পাশেই কলকাতার অনতিদূরে শ্যামনগরের অবস্থান। কৃষ্ণচন্দ্র রায়ের সভাকবি রায় গুণাকর ভারতচন্দ্র প্রতিষ্ঠিত এই শহর ভাটপাড়া পুরসভার অন্তর্গত। নটিরহাট নৈহাটির কাছে এই শহর। একদা জন্মেছিলেন এখানেই হরপ্রসাদ শাস্ত্রীর মতো মনীষী, যিনি কলকাতার এশিয়াটিক সোসাইটি প্রবর্তনের পুরোধা ছিলেন। তার উদ্যোগেই গঠিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ। শিক্ষায় সমৃদ্ধ এই পরিবারে জন্ম নেন আজকের অন্যতম ক্রীড়াকর্তা নবাব ভট্টাচার্য, নিজেকে যিনি হংস মধ্যে বক যথা ভাবেন। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী ছিলেন নবাবের প্রপিতামহ। বিশিষ্ট আইনজীবী জ্যোতি বসু ঘনিষ্ঠ অরুণ প্রকাশ চট্টোপাধ্যায় এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ আত্মীয় নবাবের ক্রীড়া কর্মকর্তা হয়ে ওঠাটাই আশ্চর্য। জ্যাঠামশাইয়ের প্রমেয় ভট্টাচার্যের খেলা নেশা ছিল প্রবল। প্রতিদিন বিকেল হলেই ডক্টর ভট্টাচার্য ছুটতেন মাঠে। তাকে দেখেই খেলার মাঠে পদার্পণ নবাবে। চোখের সামনে দেখেছেন সুব্রত ভট্টাচার্য, মনোরঞ্জন ভট্টাচার্যদের। নিজে ভালো ক্রিকেট খেলতেন। সেই সময় মাথায় হাত পড়ল তার মেন্টর, ময়দানের দক্ষ ক্রীড়াকর্তা অলোকেশ কুণ্ডুর। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জলপানির টাকা যে বাড়িতে আসতো, সেই বাড়ি ছেড়ে হয়ে গেলেন ক্রীড়া কর্মকর্তা। ইউনাইটেড স্পোর্টসের নেপথ্যের মস্তিষ্কে নবাব ভট্টাচার্য রবিবার দায়িত্ব নিলেন উত্তর 24 পরগনা জেলা ক্রীড়া সংস্থার সচিব হিসেবে। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রীর উত্তরসূরির হাতে এখন ভার উত্তর 24 পরগনার সেই সোনার দিন ফিরিয়ে আনা। আপনারা দেখলেন নবাব ভট্টাচার্য নিয়ে প্রতিবেদনটি, এবং সেই প্রতিবেদনটির পর আমরা যাব সরাসরি সাক্ষাৎকারে। নবাব, প্রথমেই বলি যে প্রতিবেদনটি দেখলাম, তোমার তো একটা অন্যরকম পরিচয় রয়েছে, যে পরিচয়টা হয়তো ময়দানের অনেকেই জানেন, অনেকেই জানেন না, তাই তো? এই জানতেন অমল দত্ত বাড়িতে গেছি। অমল দত্ত আমাকে বলছেন, তুমি হরপ্রসাদ শাস্ত্রীর প্রপৌত্র? বললাম হ্যাঁ। চর্যাচর্য বিনিশ্চয় বলো। চর্যাচর্য বিনিশ্চয়, একদম তাই বলছেন আমাকে, চর্যাচর্য বিনিশ্চয় বলো। আমি তো পড়েছি মহা ফাঁপরে, আমরা তো নামেই পরিচয় দিই আমার প্রপিতামহ, কিন্তু পড়াশুনো কোথায় আমাদের হতো। তুমি বিশ্বাস করো না জয়ন্তদা, এরপর গড় করে 2-4 মিনিট উনি চর্যাচর্য বিনিশ্চয় নিজে বলে গেলেন সংস্কৃতে। অমলদার এত পড়াশুনো, এত ডেপ। আজকে এই কথাটা তুললে বলে মনে পড়লো সেই দিনের অমলদার কাছ থেকে শেখা, যে সমস্ত কিছুর ওপর পড়াশোনার দরকার আছে। আচ্ছা, তুমি এই নর্থ 24 পরগনার হট সিটে বসলে, নর্থ 24 পরগনার ফুটবল অ্যাসোসিয়েশন বা যে ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা, এটা একটা হট সিটি বটে। তো এই হট সিটে বসে তোমার অনুভূতিটা কেমন হচ্ছে? প্রথম যেটা মনে হচ্ছে যে যেভাবে সামাজিক মাধ্যমে আমি মানুষের কাছ থেকে শুভেচ্ছা পেয়েছি, মানুষ যেভাবে আমাকে ভালোভাবে মেনে নিয়েছে ব্যাপারটা, আমার কাছে মানুষের প্রত্যাশাটাও অনেকটা। আমাদের জেলার খেলাধুলো ভালোবাসা মানুষ তো প্রচুর, আর আমাদের জেলার খেলাধুলোর একটা বিরাট হিস্ট্রি আছে, একটা বিরাট লেগাসি আছে। আমার জেলায় ফুটবল ছেড়ে দিন, ফুটবল বললে তো পুরো ইন্ডিয়া টিমই আমার জেলায়, সনদ শেঠ থেকে শুরু করে সুব্রত ভট্টাচার্য, অশোকলাল ব্যানার্জি, রঞ্জিত মুখার্জি, চিন্ময় চ্যাটার্জি, ভাস্কর গাঙ্গুলি, শেষ করতে পারবো না। সত্যি কথা বলতে লম্বা লাইনটা, সুব্রত পাল, লালকমল ভৌমিক, আস্তে আস্তে স্নেহাশিস চক্রবর্তী, আস্তে আস্তে শেষ করতে পারবো না, এত নাম আছে। কিন্তু আমি যে সিটটায় বসেছি, আমি শুধু ফুটবলের প্রতিনিধি নয়, আমার আন্ডারে 9টা ডিসিপ্লিন আছে। ফুটবলের পাশাপাশি ব্যাডমিন্টন, সুইমিং, ক্রিকেট, খোখো, হকি, এরকম সবকটা খেলা। এবং প্রথম কথা হচ্ছে সবে একদিন হয়েছে বসেছি, অফিসিয়ালি 1 এপ্রিল হচ্ছে আমার প্রথম দিন। তো সেই হিসেবে আজকেই প্রথম দিন। হ্যাঁ, আজকেই প্রথম ডেট। তো বসে যেটা ধারণা হয়েছে, একটা বিরাট জিনিস, একটা বিরাট জায়গা এবং একটা বিরাট কাজ করার জায়গা। রাইট, আমি সেই প্রসঙ্গে আসবো। তার আগে একটা কথা বলি যে উত্তর 24 পরগনা জেলা ফুটবল লীগ দীর্ঘদিন বন্ধ ছিল, আবার সেটা চালু হয়েছে, এবং এই চালু হওয়ার পিছনে তোমার খানিকটা অবদান রয়েছে। কি সেই অবদান? আমার থেকেও বেশি আমি বলবো আমাদের এমপি যিনি পার্থ ভৌমিক, ওনার অবদান। পার্থ ভৌমিক আমাদের এমপি হয়েছেন, ব্যারাকপুরের সাংসদ।
উনি আদার দেন পলিটিক্স উনি একজন ক্রীড়া সচেতন, ক্রীড়া ভালোবাসা এবং খেলাধুলো এবং কালচারের প্রতি তার একটা আলাদা ভালোবাসা আছে। এই যে আমাদের যে জেলা লিগটা যখন বন্ধ ছিল তখন আমাদের আলোচনা হয়েছিল, তখন আমরা একটা নন পলিটিক্যাল লোকেদের মিটিং করেছিলাম এই নির্বাচনের আগে। তখন উনি একটা কথা দিয়েছিলেন যে আমি যদি মানুষের আশীর্বাদে জিতে সাংসদ হই, আমি কথা দিচ্ছি জেলা লিগের খেলা হবে। সামান্য সামান্য ইগোর কারণে দু একটা ক্লাবের এবং জেলার মধ্যে একটা সামান্য সামান্য একটা ছোট্ট ডিসপুটের জন্য 5 বছর 6 বছর খেলাটা বন্ধ ছিল। হ্যাঁ, তো সেখান থেকে খেলাটা গত বছর চালু হয়েছে এবং আমি তার পিছনে উদ্যোক্তা একজন, যে যাতে খেলাটা চালু হয়। খেলাটাও, কারণ খেলা বন্ধ হয়ে থাকলে ছেলেরা যাবে কোথায়? রাইট। তো সেখান থেকে খেলাটা চালু হয় এবং এবছর থেকে রেগুলারলি হবে, রেলিগেশন সহ league আমি হবে। যতদূর আমার মনে পড়ছে দুজন ফুটবলার, রঞ্জিত মুখার্জি এবং স্বপন সেনগুপ্ত, এবং তোমার উদ্যোগে নাকি এই ম্যাচ। না, রঞ্জিত মুখার্জি স্বপন সেনগুপ্তর সঙ্গে আমার নাম মানার মতো যোগ্যতা আমার নেই। না না, ধৃষ্টতা আমার যোগ্যতা নেই। নেই কি বলছো তুমি? দীর্ঘদিন ধরে ফুটবল প্রশাসনের সঙ্গে রয়েছে এবং তুমি ফুটবলের জন্য কি করেছো আমরা সেটা জানি, সুতরাং আমরা বলতেই পারি। না, ওনারা যেটা মেন করেছেন, ওনারা যে এই যে দীর্ঘদিন আমাদের লিগ খেলা হতো, লিগের কোনো স্পন্সর ছিল না। জেলার যে অবস্থাটা, জেলার মূল সমস্যা হচ্ছে অর্থ। এমনি স্পোর্টসের মূল সমস্যা অর্থ ভারতবর্ষে, জেলার মূল সমস্যা অর্থ। তবে যেটুকুনি জেলার প্রয়োজন সেটুকুনি অর্থ জোগাড় করা যায় চেষ্টা করলে। তো ওনারা সেই রাজা বিস্কুটের থেকে একটা রাজা বিস্কুট আমাদের লিগটাকে স্পন্সর করেছিল গত বছর, এবছরও স্পন্সর করার কথা, রঞ্জিত অলরেডি কথা বলছেন। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে ওনারা একটা অসাধ্য সাধন করেছেন, জেলার লিগে স্পন্সর নিয়ে এসেছিলেন এবং দুজন প্লেয়ার হয়ে। সবচেয়ে বড় কথা, রঞ্জিত দা এবং স্বপন দা দুজনেরই অনেকটা বয়স হয়েছে, রেগুলার খাটাখাটনি করা, সেখানে যাওয়া, কথা বলা, পুরো ব্যাপারটাকে ম্যানেজ করে নিয়ে আসা। তো আমার ধারণা যে এবছর লিগটা আরো ভালো হবে। আমরা লিগটাকে চালু করেছি, কিন্তু যে লিগটা সেটা ব্যারাকপুর সাব ডিভিশনের লিগ। আর চেয়ারে বসে, হট সিটে বসে এখন দেখতে হবে যে বনগাঁর লিগটা কি অবস্থা, বারাসাতের লিগটা কি অবস্থা। বসিরহাটের লিগটা নিয়ে একটা গন্ডগোল আছে। বসিরহাটের লিগটা অনেকদিন ধরে বন্ধ। কেন? বসিরহাটের লিগটা ওখানকার স্থানীয় কিছু সমস্যা, মাঠের সমস্যা, মাঠ পাওয়া না পাওয়ার সমস্যা, এরকম বিভিন্ন রকম সমস্যা আছে। আমি আজকেই জেলা অফিসে যাচ্ছি, আবার সন্ধ্যেবেলায় গিয়ে আমরা বসিরহাটের লোকেদের ডেকে পাঠাবো। আমরা আপ্রাণ চাইবো যে আমরা এই বছরে আমি বসিরহাট লিগটা আমি চালু করবোই। আচ্ছা নবাব, একটা কথা জিজ্ঞেস করি তোমাকে, সেটা হচ্ছে পরিকাঠামোগত দিক থেকে উত্তর চব্বিশ পরগনা অনেক এগিয়ে রয়েছে। ওখানে রয়েছে বঙ্কিমাঞ্জলি স্টেডিয়াম, রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়াম, সবকিছু মিলে অনেকটা এগিয়ে রয়েছে। এই পরিকাঠামোগত দিকটা যে উন্নত, এটা তোমাকে কতটা সাহায্য করবে? আমি একটা কথা বলি, আমি বলছি যে লাস্ট 10 বছরে পরিকাঠামোর দিক দিয়ে আমাদের পশ্চিমবাংলার, বিশেষ করে আমাদের সাইডটা, আমি শুধু অন্য উত্তর চব্বিশ পরগনা বলবো না, বারাসাত স্টেডিয়াম, ব্যারাকপুর স্টেডিয়াম, খড়দা স্টেডিয়াম আগেই হয়েছিল, নৈহাটি স্টেডিয়াম, তারপরে কল্যাণীতে 2টো স্টেডিয়াম, কল্যাণীতে একটা ক্রিকেট স্টেডিয়াম, রানাঘাটে একটা স্টেডিয়াম, চাকদায় একটা স্টেডিয়াম, চাকদা স্টেডিয়াম আগে হয়েছিল। আমি এইটুকুনির মধ্যে 12-14টা স্টেডিয়াম দেখতে পারি, যেটা আমার ধারণা ভারতবর্ষের কোন স্টেটে গেলে পাওয়া যাবে না। এটা দীর্ঘদিন ধরে, এবং একটা উত্তর চব্বিশ পরগনা লেগাসি রয়েছে একটা, এবং দীর্ঘদিন ধরে যে মানুষগুলো এগুলোর সঙ্গে লেগে রয়েছেন, এগুলো তাদের যে পুণ্যের ফসল, তাদের যে পরিশ্রম, সেই পরিশ্রমের ফসল। তো এখন ফ্লাড লাইট চাইলেই পাওয়া যায়, জেলায় চাইলেই ফ্লাড লাইট পাওয়া যায়, যেটা আমরা আগে ভাবতেই পারতাম না। সল্টলেক ছাড়া, আমি 2010-এর কথা বলছি, তখন সল্টলেক ছাড়া কোথাও ফ্লাড লাইট ছিলই না, ফ্লাড লাইটই নেই। এখন ফ্লাড লাইট 3টে ঘেরা মাঠে হলো, তারপর ধীরে ধীরে ছড়াতে লাগলো। এখন কল্যাণীতে হয়ে গেল ফ্লাড লাইট স্টেডিয়াম, 3টে ঘেরা মাঠে ফ্লাড লাইট আছে। তো উন্নতি হয়েছে, কিন্তু সেই তুলনায় বাঙালির খেলাধুলোর উন্নতিটা হয়। আচ্ছা, তোমার একটা ফেসবুক পোস্টে সম্প্রতি দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে, বাংলার ফুটবল নিয়ে তুমি একটু বিরূপ মন্তব্য করেছো যে বাংলার ফুটবলের কিছু হবে না। এটা করলে কেন? বাংলার ফুটবলের কিছু হবে না বলতে, দেখুন সারাক্ষণ তো আমরা এটা নিয়েই কাজ করি, করতে করতে কখনো ফ্রাস্ট্রেশনও আসে। বিশেষ করে যখন আমরা দেখি যে করার ইচ্ছাটা, ছেলেদের ইচ্ছাটা, সেই ছেলে মেয়েরা যারা খেলবে তাদের যদি ইচ্ছা না থাকে, মিডল ক্লাস সোসাইটিটা যদি ফুটবলের থেকে মুখ ঘুরিয়ে নেয়, তাহলে খুব সমস্যা। কাদের নিয়ে আমি কাজ করছি? আমি তোমার ছেলেকে নিয়ে কাজ করছি, তুমি তোমার ছেলেকে খেলতেই দেবে। আমি বলছি যে, আমি রিসেন্ট ঘটনা বলছি, লাস্ট 2 মাসে আমার ক্লাব থেকে প্রায় 12-14টা ছেলে সরকারি চাকরি পেল। আগে আমরা কি বলতাম, চাকরি পাচ্ছে না। আমার কাছে আজকের দিনে আমার ক্লাবে আর 2-3টে প্লেয়ার পড়ে আছে, বাকি পুরো টিমটার চাকরি হয়ে গেছে। আইদার সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্ট, সবার চাকরি হয়ে গেছে।
চাকরি হচ্ছে, আগের থেকে টাকা বেশি এই যে এসছে। ইউনাইটেড সব ছেলে চাকরি পেয়ে যারা খেলছে, এটা কি জেলা ফুটবলে আসবে? আমি ওটাকেই আনতে চাইছি। আমি চাইছি যে জেলার ছেলেরা জানুক আমরা জেলার হয়ে খেললে আমাদের জন্য আরো সাফল্য অপেক্ষা করে রয়েছে। আমরা জেলার হয়ে ভালো খেললে, জেলাকে পদক এনে দিতে পারলে আমি ওদেরকে প্রপার প্ল্যাটফর্মে নিয়ে যেতে পারবো, প্রপার জায়গায় ওদের পরিচিতি করিয়ে দিতে পারবো, এবং ওরা যাতে এইসব সুখ স্বাচ্ছন্দ্য গুলো ভোগ করতে পারে একটা স্পোর্টসম্যান হিসেবে, সেই জায়গাটা আমরা নিশ্চয়ই চেষ্টা করবো। তোমার অনির্বাণ দত্ত আইএফএ সচিব, তার সঙ্গে তোমার সম্পর্ক অত্যন্ত নিবিড় সম্পর্ক। আর আমার বন্ধু হয়, হ্যাঁ। দীর্ঘদিনের বন্ধু অনির্বাণ, বন্ধু, এবং ও আইএফএ সচিব হওয়াতে আমি খুব খুশি। কারণ ও কিছু করতে চায়, ও ওই পোস্টে এসছে কিছু করতে চায়, এবং অনির্বাণ কি করছে সেটা তো দেখছে। কিন্তু ওই যে বললাম, চেয়ারে বসে কাজ করতে গেলে বিভিন্ন রকম বাধা বিঘ্ন, হার্ডলস, অনেক হার্ডলস, সেগুলোকে টপকাতে হয়। এই মুহূর্তে কলকাতা লিগেরও সমাপ্তি ঘোষণা করতে পারছে না, টেকনিক্যাল কারণে আটকে রয়েছে, টেকনিক্যাল কারণে আদালতে মামলা চলছে, পরবর্তী লিগ এসে গেছে। হ্যাঁ, কিন্তু আবার যদি দেখেন ডিএইচএফসি যে টিমটার জন্য ওকে স্কোপ দিয়েছিল ডিএইচএফসি কে এখানে খেলার, সেই ডিএইচএফসি কিন্তু আবার আই লিগের পথে প্রায় বলা যায়। তো ব্যাপারটা হচ্ছে যে যে যার চেয়ারে বসে কি করছে, সেটা চেয়ারে বসা বা চেয়ারে থাকাকালীন সময়ে তো তার মূল্যায়ন হয় না, তার মূল্যায়ন হয় তার মেয়াদ চলে যাওয়ার পরে। তো ওর কাজ করে যাক, আমার ধারণা খুব পজিটিভ কাজ করছে, এবং তার মূল্যায়ন একটা সময় নিশ্চয়ই হবে। আর এই যে তুমি বলছো জেলার ফুটবল আইএফএ কে বা বাংলার ফুটবলকে সহায়তা করতে পারে, এটা তুমি কোন ধারণা থেকে বলছো? জেলায় যদি খেলা না, জেলায় যদি ফুটবল না খেলে, তো ইস্টবেঙ্গল মোহনবাগান কোথা থেকে বাঙালি প্লেয়ার পাবে? ইস্টবেঙ্গল মোহনবাগান মহামারান, ওদের তো জেতার জন্য খেলতে হয়। ওদের পেছনে সবসময় প্রেশার থাকে হচ্ছে জনতা, ওদের সমর্থকদের। আজকে ভারতবর্ষের ফুটবলটা বেঁচে আছে 3টে ক্লাবের উপরে। তো সেইখানে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল মোহনবাগান তো সবসময় ভালো বাঙালি প্লেয়ার পেলে নেবে। ভালো বাঙালি প্লেয়ার আসবে কোথা থেকে? তার খেলার জায়গা কোথায়? তার খেলার জায়গা তো জেলা। জেলার ক্লাব খেলে, জেলার লিগ খেলে কলকাতায় ভালো খেলে নিচের দিকে, তারপরে ইস্টবেঙ্গল। এই যে জেলার কথা তুমি বলছো, তোমার জেলা অত্যন্ত পরিপুষ্ট, কেষ্ট পাল থেকে আরম্ভ করে অশোকলাল ব্যানার্জি, সুব্রত ভট্টাচার্য, মনোরঞ্জন ভট্টাচার্য, ভাস্কর গাঙ্গুলি, চিন্ময় চ্যাটার্জি, কে নয়? অলোক মুখার্জি, রঞ্জিত মুখার্জি, কে নয়? তো আমার প্রশ্ন হচ্ছে কে নয়, এই প্রশ্নটা আসছে। কালিদাস মুখার্জির মতো সংগঠক আজকে কোথায়? নেই কালিদাস মুখার্জির মতো সংগঠক নেই বললেই হবে না। আমি আরো একটা কথা বলি, এই যে আপনারা দেখেন বিভিন্ন অ্যাসোসিয়েশন গুলোতে, আইএফএ বা এআইএফএ বলবো, ধরুন যারা আসছে তারা এআইএফএফ চালাচ্ছে, কিছুদিন চালাচ্ছে, 5 বছর 7 বছর, তাদের একটা প্ল্যান থাকছে কিছু করার। তো করার পরে এখন অনেক নিয়ম কানুন চলে এসছে, ভালো হোক খারাপ হোক আপনাকে সেটা মেনেই চলতে হবে। আমাদের জেলাতেও নিয়ম এসছে, 3 বছর অন্তর কুলিং, সবাইকে সরিয়ে যেতে হবে। একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, খেলাধুলার উন্নতি। আজকে আমি চাইলে আমি 3 মাসের মধ্যে পুরো পৃথিবী উল্টে দিতে পারবো না, কিন্তু আমার একটা পরিকল্পনা যদি থাকে, তাহলে 2 বছরের মাথায় গিয়ে সেটা একটা ফল দেবে। তো তার জন্য কি হয়, এর পেছনে একটা কুলিং সিস্টেম থাকে, একটা সময় পরে আপনাকে সরে যেতে হবে 1-2 বছর, তারপরে ঘুরে আবার আসতে পারেন। তো সেইখানে গিয়ে, তাই জন্য আমার মনে হয় যে বাংলার যে খেলাধুলো যারা করছেন বা যারা এখন চালাচ্ছেন সমস্ত সংস্থাগুলো, তার একটা কোর টিম থাকা দরকার। আমি নেই, তুমি আছো, আমার ধারাটাকে পরিবর্তন খেলোয়াড়টাও নেমে একই রকম পারফরমেন্স করবে, তবে এই জিনিসটার গ্রোথ হওয়া সম্ভব। একটা কথা জিজ্ঞেস করি, তুমি সম্প্রতি ভারতীয় ফুটবল সম্পর্কে একটা কস্টিক রিমার্ক করেছো, তুমি বলেছো ভারতীয় ফুটবলে আর কিছু হবে না, ভারতীয় ফুটবল লবডঙ্কা, এরকম ধরনের একটা রিমার্ক রয়েছে, এবং তোমার লবডঙ্কা বলিনি, তবে ভারতীয় ফুটবল আর কিছু হবে না, এটা বলছো কেন? আবারও বলছি হবে না, কারণ কি স্বপ্ন মানুষ দেখে, মানুষ স্বপ্ন দেখে। আপনি 10টা লোককে প্রশ্ন করলে 9টা লোক বলবে, 10টাই সম্ভবত বলবে ইন্ডিয়া কবে বিশ্বকাপ খেলবে। যখন আমরা সাধারণ মানুষের সঙ্গে দেখা হয়, এই কি করিস তোরা ফুটবল নিয়ে এত মাতামাতি করিস, ইন্ডিয়া কবে বিশ্বকাপ খেলবে? এই যে ইন্ডিয়া কবে বিশ্বকাপ খেলবে, এটা বহু দূরের যাত্রা। ইন্ডিয়া কবে বিশ্বকাপ খেলবে মানে আমার বাড়ির ছাদ থেকে যেদিন ইন্ডিয়া যদি আয়োজন করবে সেদিন বিশ্বকাপ খেলবে। আমি তাও বলেছি দুটো কারণ আছে। আমি এটা বহু বছর আগে বলেছিলাম যে ভারত দুভাবে বিশ্বকাপ খেলতে পারে, এক আয়োজন করলে, আর একটা যদি ফিফা উদার হয়ে বলে সব দেশ খেলবে, কেউ বাদ যাবে না, কোনো কোয়ালিফাইং নেই, সেদিনও বিশ্বকাপ খেলবে। আর নইলে যেদিনকে আমার বাড়ির ছাদের থেকে রকেটটা চাঁদে যাবে সেদিনকে খেলবে। অর্থাৎ আপাত দৃষ্টিতে অসম্ভব কথাই তুমি বলছো যে ফুটবল আপাত দৃষ্টিতে না, অসম্ভব বলতে সমস্যা কোথায়? মানে ভারত অসম্ভব? হ্যাঁ, কারণ আমাদের যারা দেশের ফুটবল চালায়
তাদের কাছে ফুটবলের তাহলে passionটাই ভিশন কম। 2047টা কি হবে? আমি কল্যাণ আমার ক্লাবের প্লেয়ার, হুম। কল্যাণ আমার ক্লাবে খেলেছে, আই হ্যাভ গট রেসপেক্ট ফর হিম। ওর ভীষণ 2047 কারা বানিয়ে দিয়েছে জানি না, তবে যারা বানিয়ে দিয়েছে তারা খুব চালাক, যে ওকেও দেখে যেতে হবে না, আমাকেও দেখে যেতে হবে, তো অর্থাৎ এরকম একটা মরণোত্তর হিসাব একটা বানানো ব্যাপার আছে। থেকে যাবে। হ্যাঁ, পরবর্তী তুমি সোজা কথা সবসময় সাপটাভাবে সোজাভাবে বলেছো। আমার একটা প্রশ্ন রয়েছে, যদি ভারতীয় ফুটবলের কিছু না হয় তাহলে বাংলার ফুটবল ভালো হচ্ছে, এটা আমি ওই কথা বলছি না, আমি বলছি 2025-এ আমি আন্ডার 13 আই লিগ খেলছি। হুম, এই গরমে, এখন 40 ডিগ্রি 42 ডিগ্রি গরম, হুম, আমার খেলা শুরু হচ্ছে 13 বছরের বাচ্চাদের খেলা শুরু হচ্ছে সকাল 10টা থেকে, খেলাটা শেষ হচ্ছে বেলা 12টা। তুমি একটা গাছে একটা বাগান লাগিয়েছো, একটা বাগান করেছো, সেখানে যত গাছ লাগিয়েছো তার যে কুঁড়িগুলো বেরিয়েছে, কুঁড়িগুলোকে হাত দিয়ে একটা 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 করে ঘষে 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 কুঁড়িগুলো হয় ছিঁড়ছো নয় পিষে দিচ্ছ, দিয়ে তারপরে রাজাকে গিয়ে বলছো, রাজা তুমি চিন্তা করো না, বিরাট ফুল নিয়ে আসবো বাগানে। কুঁড়ি মেরে ফেলেছো, বাগানে ফুল আসবে কোথা থেকে? অর্থাৎ কুড়ি থেকে খেলোয়াড় ধরার ব্যাপারটা তোমার আমি খানিকটা। খেলোয়াড় ধরার কথা বলছি না, আমি ডেভেলপমেন্টের যে প্রাইমারি স্টেজ, সেই প্রাইমারি স্টেজে কিছু হয় না। আজকে ইন্ডিয়া টিম আছে, তারপরে কোনো রিজার্ভ টিম নেই। আজকে ইন্ডিয়া টিম হয়, প্রতি বছর ইন্ডিয়া টিম হয়, এত আলোচনা হয়, বাংলাদেশের সঙ্গে হারাতে পারছে না। আমি একটা কথা বলি, যে আমি আইএসএল এর সীমাবদ্ধতা বলছি। আইএসএল একটা টুর্নামেন্ট, সেখানে ভালো টাকা আছে, প্রচুর টাকা, চাহিদার থেকে বেশি টাকা, যোগ্যতার থেকে বেশি টাকা সেখানে পেমেন্ট করা হয়। আমার কোনো আপত্তি নেই, ফুটবলাররা পাক, স্পোর্টসে টাকা আসুক, আমার খুব ভালো লাগবে। সেখানে দেখা যাচ্ছে যে বাঙালি স্ট্রাইকার, ইন্ডিয়ান স্ট্রাইকার বলতে সুনীল ছেত্রী আর 11 জন রয়েছে, তার বেশি কাউকে পাওয়া যাচ্ছে না। আমার তাতেও কোনো আপত্তি নেই, ভেরি গুড। ন্যাশনাল টিমটা হচ্ছে, ওখান থেকেই একটা কোচ এসছে, সেই কোচটা 7 দিনের একটা শিবির করছে। সে রেলওয়েজ থেকে একটা স্ট্রাইকারকে ডাকছে না, সন্তোষ ট্রফির সময় স্কাউট ছিল, সে সার্ভিসেসে একটা স্ট্রাইকারকে ডাকছে না। সার্ভিসেসেও কিন্তু জুনিয়র ইন্ডিয়া খেললে চাকরি পাওয়া যায়, রেলেও কিন্তু জুনিয়র ইন্ডিয়া খেললে চাকরি পাওয়া যায়। তার মানে ওখানে 4টে ভালো প্লেয়ার আছে, যে প্লেয়ার গুলো সার্ভিসেসে, রেলে বা সন্তোষ ট্রফিতে খেলেছে, তারা বেটার খেলেছে, তাদেরকে এই পর্যায়ে আনার সে সাহসই দেখাতে পারছে না। তা তো আমার কাছে নেই বলে কাঁদছে। এবার কথা হচ্ছে যে এই যে আইএসএলটা আমরা খেলছি, এই যে আমরা ইন্ডিয়া টিমটা খেলতে যাচ্ছি, এটা কি আইএসএল এর টিম, এফএসডিএল এর টিম, না এটা ভারতের টিম? হুম, হুম। আর যদি ভারতের টিম হয়, তাহলে ভারতের প্রতিনিধিত্ব কোথায়? তা তুমি কি আইএসএল বিরোধী? আমি একদম না, আমি একদম আইএসএল এর পক্ষে, একেবারে আইএসএল এর পক্ষে। এত টাকা দিচ্ছে, 2 টাকার প্লেয়ারকে 2 কোটি টাকা দিচ্ছে, হুম, হুম। এরপরে পক্ষে না হলে আর কবে পক্ষে হবে? তো তোমার কি মনে হয় যে এই মূল্যায়নটা সঠিক হচ্ছে? একটা সময় সুব্রত ভট্টাচার্য, মনোরঞ্জন ভট্টাচার্যের মতো প্লেয়ার ভারতীয় দলে জার্সি গায়ে দিয়ে খেলেছে, সেই জায়গায় যে খেলোয়াড়রা এখন টাকা পাচ্ছেন, আপত্তি নেই খেলোয়াড়রা টাকা পান, কিন্তু যোগ্যতার বিচার কি হচ্ছে? আর যোগ্যতার বিচার হচ্ছে না। যোগ্যতার বিচার হচ্ছে না বলতে আমি বলি, আমি সুব্রত ভট্টাচার্য, মনোরঞ্জন ভট্টাচার্য আজকের প্রজন্মের অনেকেই খেলা দেখেন। আমি বলছি দীপক মন্ডল, মহেশ গাও, হুম, হুম। এত বড় স্টপার কোথায় মহেশ গাউলির মতো? তো আমি ওই সময়ের কথাও বলছি, যে যারা একটা খেলতো মিনিমাম একটা, আমি আজকের দিনের প্লেয়ার খারাপ সেটা বলছি না, আমি বলছি আজকের দিনে আমি পাচ্ছি 10 টাকা বেতন, তুমি পাচ্ছ 10 লাখ টাকা বেতন। হুম, আমার লেখা তোমার লেখা, আমার কোয়ালিটি তোমার কোয়ালিটি যদি এক হয়, তাহলে প্রশ্নটা তুমি কেন 10 লাখ টাকা পাচ্ছ, ঠিক তাই। কেন আমি 10 টাকা পাচ্ছি? আমার ভারতবর্ষের প্লেয়ার যদি, ভারতবর্ষের ভারতীয় প্লেয়ার যদি এতই ভালো হতো, তাহলে নেপালে কেন ডাকছে না, কেন বাংলাদেশে ডাকছে না? এএফসির ফরেনার রুলটা তো একই আছে, 3 জন ফরেনার প্লেয়ার, এশিয়ান ফরেনার, প্রত্যেকটা এশিয়ার দেশে এক আছে। একটা প্লেয়ারকে আফগানিস্তানেও ডাকছে না, একটা প্লেয়ারকে নেপালে খেলতে দিতেও ডাকছে না, কেন ডাকছে না? আর যদি বা ডাকে, এত টাকা তো দেবে না কেউ। তার মানে ওভার ভ্যালুড, ওভার প্রাইসড, ওভার প্রাইস, কারণ ভারতের কাছে টাকার অভাব নেই, ভারতের শিল্পপতিদের কাছে টাকার অভাব নেই, তাই এই লিগটা ওভার প্রাইসড, ওভার ভ্যালুড প্লেয়ার নিয়ে খেলা এই হয়। শিল্পপতি প্রসঙ্গে একটা কথা মনে পড়ে গেল। তুমি যে এলাকায় থাকো শ্যামনগর, সেই এলাকায় বেশ কয়েকটি বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে, তাদের কাছ থেকে স্পন্সরশিপ আনার ব্যাপারে কি জেলা ফুটবলের জন্য কিছু ভেবেছো? আমরা যে অঞ্চলটায় থাকি, সেটা হচ্ছে বেসিক্যালি সবাই বলে একটা সময় ছিল, হুম। মানে ছিল মানে টোটাল বাঙালি জাতিটাই ছিলর ওপর আছে। সত্যজিৎ রায়ও ছিলেন, সেখান থেকে ফুটবলেও ছিলেন, ক্রিকেটেও ছিলেন, সব ছিলেনের ওপর ছিলেনের আমরা জগৎ আছি। চলে গেছে, হ্যাঁ। আছে কি বললে, একটা আমার ওখানে একটা বলে যে মরা শিল্পের জোয়ার এসছে ওখানে, ছোট 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 কিছু শিল্প আছে, 2-1টা বড় শিল্প আছে। আমি এমপির সাথেও কথা বলেছি, আমাদের যে কমিটির মেন্টর আছেন আরেকজন তুষারদা, অত্যন্ত ভালো লোক, কামারহাটি মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান তুষারদার সঙ্গে কথা বলেছি। আমরা অর্থ সংগ্রহের জন্য নামবো,
সভাপতি আমাদের নৈহাটির বিধায়ক সনদ দে আমার বন্ধুই হন। তো আমরা আমরা আমি আর ছোট্ট কথা বলি এই উপলক্ষে, যে অর্থ কিরকম প্রয়োজন। ধরুন আমাদের ভলি লিগ যেটা হয় জেলা লিগের, বছরের পর বছর জেলা লিগ হয়, তার ভলি লিগের চ্যাম্পিয়ন মানি হচ্ছে 3,500 টাকা এবং রানার্স মানি হচ্ছে 2,500 টাকা। কিছুই নয় যেটা। হ্যাঁ, 3,500 টাকা 2,500 টাকার জন্য ছেলেগুলো খেলে, চ্যাম্পিয়ন হয়, একটা সম্মান, ক্লাবও জেতে। একটা ভলি লিগ যেটা মানে কত বড় ব্যাপার। আমাদের ওখানে ভলিতেও অলিম্পিয়ান আছে। আমি কালকে তুষারদার সঙ্গে কথা আমরা বলেছি, আলোচনা করেছি, ওয়ার্কিং প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করেছি, করে আমরা একটা মোটামুটি ঠিক করছি যে আমরা এই বছরের যে ভলি লিগটা হবে তার পুরস্কার মূল্যটা বাড়িয়ে দেবো, মিনিমাম 50,000 টাকা, 40,000 টাকা, এরকম একটা করব, যাতে খেলাটার গ্ল্যামারটা ফিরে আসে। কিন্তু এই টাকাটা আসবে কোত্থেকে? এই টাকাটা জোগাড় করার জন্য আমরা ছোটখাটো স্পন্সরদের কাছে যাবো। রাইট। আমি একটা কথা জেলাকে দিয়েছি, যে আমি ওই সংবর্ধনা দিয়ে পয়সা একটাও নষ্ট করবো না। আজকের ডেটে যে ব্যালেন্স নিয়ে আমি শুরু করছি, আমি যেদিন ছেড়ে যাবো এর থেকে 50 টাকা বেশি থাকবে, 50 পয়সা কম হবে। নবাব, তোমাকে আমরা ফুটবল কর্তা হিসেবেই জানি, কিন্তু জেলা ক্রীড়া সংস্থা তো একটা ফুটবল নিয়ে নয়, সব খেলা নিয়ে। তুমি প্রথমেই সব খেলার কথা বলেছো অবশ্য, কিন্তু সব খেলাগুলোর উন্নয়নের জন্য তুমি কি ভাবছো? সমস্যা দুটো। প্রথম কথা, তুমি আমাকে ফুটবল কর্তা হিসেবে জানো, আমি নিজেকে ফুটবল কর্তা হিসেবে জানি। আমি এতগুলো খেলার মাঝখানে পড়ে কোনটার কি অবস্থা, যেমন আমাদের যে একটা চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে এই মুহূর্তে মেয়েদের, ইন্ডিয়া এ, ইন্ডিয়া বি, ইন্ডিয়া সি, ইন্ডিয়া ডি, 4টে টিম নিয়ে 4টে মেয়েদের টিম হচ্ছে। মহিলা ফুটবল লিগে ভারতের ছেলেদের থেকে মহিলাদের ফুটবলের র্যাঙ্ক অনেক হাই এবং ভালো খেলা হয়। অথচ আমার উত্তর 24 পরগনা জেলায় মেয়েদের ক্রিকেট লিগও নেই, মেয়েদের ফুটবল লিগও নেই। আমি যদি মেয়েদের ক্রিকেট লিগ আর ফুটবল লিগ করি, আমার নিজের ভাইজিটা সবসময় খেলতে চায়, কেউ শুধু ছেলেদের টিম করো, হ্যাঁ আমাদের জন্য তুমি কিছু করোনি। তো আমি আমি যদি মেয়েদের ফুটবল লিগ এবং ক্রিকেট লিগ করতে চাই, তাহলে অনেকগুলো নতুন ক্লাব আসবে, নতুন কোচিং সেন্টার আসবে, তারা অংশগ্রহণ করতে চাইবে। আবার সমস্যা হচ্ছে আমার কাছে মাঠ নেই, দেখতে হবে কজন মাঠ দিতে পারে, নতুন করে মাঠ পাওয়াও খুব সমস্যা, তার মধ্যে এতগুলো খেলা চালনা। সিটে বসে বুঝতে পারছি যে প্রতিদিনের কাজ চালানোটা একটা বিরাট সমস্যার ব্যাপার। ইট ইজ নট গোয়িং টু বি এ ইজি টাস্ক। আর এই যে তুমি জেলা ক্রীড়া সংস্থার সচিব হয়েছো, তোমার কি দেখে মনে হচ্ছে জেলা ক্রীড়া সংস্থার খোলনলচির একটু বদলানো দরকার? তার কারণ হচ্ছে পুরোনো মান্ধাতার আমলে সেই ছোট ঘর, ছোট পরিকাঠামো, এই নিয়ে কাজ করা খুব অসুবিধাজনক। আমি ওই সাময়িক অসুবিধাগুলোকে আমি অসুবিধা মনে করছি না জয়ন্তদা। আমি মনে করছি যে জেলা জেলা যে আমাদের ক্রীড়া সংস্থা আছে তার কর্মপদ্ধতি বদলানো দরকার। তাকে আগে চিন্তা করতে হবে আমার কোথা থেকে রোজগার আসবে। আমার যতক্ষণ রোজগার হবে না আমি খরচা করতে পারবো না। আমার এক্সিস্টিং যা আছে সম্পত্তি সেটাকে কিভাবে ইউজ করে আমি রোজগার বাড়াতে পারি। আমি প্রথম 3টে মাস এইদিকেই নজর দেবো, কোথা থেকে আমার জেলা ক্রীড়া সংস্থা রোজগার বাড়তে পারে এবং আরেকটু প্রফেশনাল অ্যাটিটিউড আনা। যে আমরা যেরকম ভাবে আইএফএ করেছি বা এআইএফএ করেছি বা প্রাইভেট, আমার ক্লাব যখন প্রাইভেট সংস্থা বলি, আমার ক্লাবে যেরকম ভাবে করেছি, যে টাকা আছে কিন্তু কাজটা করে দাও, এই জায়গাটাকে আমি একটুখানি আনার চেষ্টা করব। আমার ইচ্ছা আছে একজন অফিস সেক্রেটারি নিয়োগ করার, জেলা অফিসের টাইমিংটা একটু বদল করার। এবার জেলাতে কিছু করতে গেলে সেটা ওয়ার্কিং কমিটি থেকে পাস করাতে হয়, প্রস্তাব রাখবো। কারণ সন্ধ্যে 7টা থেকে সন্ধ্যে 6টা থেকে জেলা না করে সেটা যদি 2টো থেকে করা যায় বা 3টে থেকে করা যায়। তুমি তো প্রদ্যুৎ দত্তর মতো কথা বলছো, আইএফএ প্রদ্যুৎ দত্ত থেকে এই কাজটি করে প্রচন্ড সাফল্য পেয়েছিলেন। হ্যাঁ, তো আমারও আমি জানি না, আমি তো প্রদ্যুৎ দত্তকে অনেক দূর থেকে দেখেছি আর অনির্বাণ দত্তকে খুব কাছ থেকে দেখি। এবং আজকে আমার এই সিটে বসার পেছনে যাদের উৎসাহ আছে তাদের মধ্যে অন্যতম অনির্বাণ দত্ত। তুমি তো আরো আগে চেনো, আমার ক্লাবের সেক্রেটারি, আমার মেন্টার। আমি সবসময় বলি আমার মেন্টার। তার একেবারেই ইচ্ছা ছিল না, তার বক্তব্য হচ্ছে যে ক্লাব করবে, জেলা করবে, ওর ব্যবসাটা দেখবে, ওর ব্যবসাটার তো ক্ষতি হয়ে যাবে। তুমি জানো আমার একটা টুকটাক ব্যবসা চলে, তোমার তো সারের ব্যবসা, ব্যবসা। আর অনির্বাণ দত্তর একদম কড়া বক্তব্য, তোমাকে হতেই হবে, আমি কোনো কথা শুনবো না। হ্যাঁ, তো হওয়ার পরে অনেকের কাছ থেকে শুভেচ্ছাও পেয়েছি, বড় দল হোক বা সিএবি হোক। হ্যাঁ, কারণ আমরা তো এতদিন সিএবির পেরিফেরিতে আসতাম না, কিন্তু জেলায় যখন চলে গেছি তখন আমরা সিএবির পেরিফেরিতেও আছি। তো তাদের কাছ থেকেও শুভেচ্ছা পেয়েছি। কাজটা কঠিন, কিন্তু আমি বলছি আমার কাজটা যখন টার্মটা শেষ হবে তখন আমার মূল্যায়ন করবে। আমি আশা করি কিছু করেই যাবো। আমি এমনি শুধু চেয়ার। নবাব যে কাজটি ধরেছি সে কাজটা করেছি। এভারেডি ছিল, আমি যতদূর মনে করছি এভারেডি একটা না কলকাতার লিগ জয় করেছিল, তারা সর্বোচ্চ সম্মান পেয়েছে। এভারেডি থেকে নামটা চেঞ্জ হয়ে ইউনাইটেড স্পোর্টস হয়েছিল। ইউনাইটেড স্পোর্টস হওয়ার পরেও আমি বলছি যে আমি
একটা জায়গা তখন ছিল, তখন সবাই কলকাতা লিগ খেলতো, আমরা আই লিগ খেলার চেষ্টা করেছিলাম, আই লিগ। কিন্তু আমি আমার ক্লাবকে একটা নতুন দিশা দেখিয়েছিলাম, এটা বোঝাতে পেরেছিলাম যে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান হতে পারবো না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, ইস্টবেঙ্গল মোহনবাগান যা করে সেটা ঠিক, সেটা যে সম্পূর্ণ ঠিক, ওটাই বাইবেল, ওটাই গীতা, এটা হতে পারে না। তার বাইরেও কিছু ঠিক আছে। আমি সাউদাম্পটনের উদাহরণ দিতাম। সাউদাম্পটন ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়নও হয় না, নেমেও যায় না, সবসময় মাঝামাঝি থাকে, ঠিক ঠিক। বিকজ অফ দেয়ার ইউথ ডেভেলপমেন্ট। এবং পরবর্তীকালে ধীরে 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 একটু একটু করে আজকে তুমি এটা নিশ্চয়ই মানবে যে যতগুলো ক্লাব আমাদের পশ্চিমবাংলায় আছে, যত বড় টিম যারা আই লিগ খেলেছে আমাদের সঙ্গে সমসাময়িক, বা বড় ক্লাব যারা প্রিমিয়ার ডিভিশনে, তাদের থেকে আমরা কিন্তু এখনো মার্কেটে টিকে আছি ইউথ ডেভেলপমেন্টের জোরে। এবং আজকের দিনে এইটুকুনি আমি বলতে পারি জয়ন্তদা, যে কোনো গরিব মানুষ যে তার ছেলেকে ফুটবলার তৈরি করতে পারে, তার জন্য ইউনাইটেড স্পোর্টস ক্লাব সেরা ঠিকানা। অন্তত এখানে জানে যেখানে পাঠালে এরা সিনসিয়ারলি চেষ্টাটা করে। এই যে ইউনাইটেড স্পোর্টস ক্লাব, পাঠচক্র, এদের ইউথ ডেভেলপমেন্টের সঙ্গে তুমি যুক্ত আছো, তো ইউথ ডেভেলপমেন্ট করে এত সব কাজ করে তুমি সময় পাবে? দেখো, আমি একা নই, আমার একটা টিম আছে। আমি আমি আমার টিম নিয়ে, আমার ক্লাবের একটা সদস্যরা মিলে একটা টিম বানিয়েছে। তার মধ্যে একটি ছেলে আছে, অর্ণব ভৌমিক, যে আমাদের সিইও। সিও, হ্যাঁ। অর্ণব ভৌমিক বেসিক্যালি কেমিস্ট্রির ছেলে, ডিএভির টিচার, কেমিস্ট্রির টিচার। ও, ওর যা যোগ্যতা আছে, ও সেই যোগ্যতা নিয়ে যদি তোমার কালকে আইএসএল এর কোনো ক্লাবে সিইও আবেদন করে, 100% পেয়ে যাবে। কিন্তু ওর প্যাশনটা হচ্ছে ইউনাইটেড স্পোর্টস ক্লাব এবং ইউথ ডেভেলপমেন্ট। ও অনেকটাই নিয়ন্ত্রণ করে পুরো সিস্টেমটাকে। আর তারপরে আমরা স্টিভকে এনেছি, বেলজিয়ামের কোচ। ও 4 বছর 5 বছর হয়ে গেল আমার কাছে আছে। আমরা এই আই লিগটা হয়ে গেল, প্রায় হয়ে এসছে, আর 3টে ম্যাচ আছে। এই 3টে ম্যাচের পরে আমরা আরো শক্তভাবে, আরো ভালোভাবে, আরো দৃঢ়ভাবে আমরা ইউথ ডেভেলপমেন্টের দিকে নজর দিচ্ছি। তুমি এর মধ্যেই জানো যে আমরা বিভিন্ন লোকাল সংগঠনের সঙ্গে টাই আপ করে জেলায় জেলায় আমরা কোচিংটাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। মানে তুমি ভালো খেললে তোমাকে যে সবসময় ধর্মতলায় আসতে হবে প্র্যাকটিস করতে, বা কল্যাণী আসতে হবে, এটা সম্ভব না। নিজের মতো প্র্যাকটিস করা না, যাবে। একদম। বেলডাঙ্গার একটা ছেলে, তাকে প্রতিদিন এসে কল্যাণীতে প্র্যাকটিস করবে কি করে? তো আমরা কি করেছি, আমরা বেলডাঙ্গাতেই ওখানে একটা স্টেডিয়ামে আমরা আমাদের ইউনাইটেড ফুটবল স্কুল খুলেছি, যে তুমি যদি ভালো হও ওখানে চলে এসো, ভর্তি হও, সামান্য ফিস আছে, ভালো খেললে সেই ফিসটাও লাগবে। আচ্ছা, আইএফএও তো জেলার জন্য কাজ করছে, তো আইএফএর সঙ্গে তোমাদের তফাৎটা কোথায়? আইএফএর সঙ্গে তফাৎ তো বিরাট, কারণ আইএফএ তো হচ্ছে তোমার অনেক বড় সংস্থা, জেলার ওপর তার অনেক কন্ট্রোল বেশি। আমাকে যে জিনিসটাও, আমি বলছি, আমাকে যে জিনিসটা লোকের কাছে গিয়ে হাত জোর করে বলতে হয়, আমাদেরটা একটু করুন, এটা করলে ভালো হবে, এটা করলে এলাকার ভালো হবে, এই কাজটা যদি লাস্ট 50 বছর আগে থেকে ইস্টবেঙ্গল মোহনবাগান করতো, তাহলে আজকে সোনা বলতো। ভারতবর্ষের ফুটবলের কি হবে আমি জানি না, আমি কোনোদিন চালাতে পারবো কিনা তাও জানি না। যদি চালানোর সুযোগ পাই, আমি দেখিয়ে দিতে পারি, করার প্রচুর স্কোপ আছে। কিন্তু আমি এইটুকুনি জানি, বাংলার ফুটবল অন্তত ঘুরে দাঁড়াক, যে জায়গাটা, যে লেগাসির মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি, অ্যাট দ্য এজ অফ 50, আমরা যে লেগাসির মধ্যে দিয়ে বড় হয়েছি, বাবলুদা খেলছে, বাবলুদার এগেস্টে মনাদাস টপার, জেলার মাঠে জায়গা দেওয়া যাচ্ছে না, আমি অন্তত বাড়ির বাচ্চাগুলোকে মাঠে নিয়ে আসি, তাদেরকে খেলার সুযোগ করে দিই। আমি অন্তত দেখাই যে হ্যাঁ, এখনো বাঙালি পারে, ফুটবলটা খেলতে পারে, সর্বভারতীয় স্তরে পারে। এবং আমি আজকে একটা কথা গর্ব করে বলতে পারি, তুমি যদি দেখে নাও সব টিমগুলোকে, সব টিম, তারা কিন্তু ইউথ ডেভেলপমেন্ট নিয়ে ভারতবর্ষে যারা কথা বলছে, আমি কারোর নাম করছি না তাহলে তো শত্রু হয়ে যাবে, সব টপ টপ টিমগুলো, তারা কিন্তু টোটালটা করছে মণিপুর, মিজোরাম গিয়ে ট্রায়াল করছে, ওখান থেকে ছেলে নিয়ে আসছে। মানে আমি দিল্লির ক্লাব, আমি মিজোরাম থেকে 20টা ছেলেকে বেছে আনছি, থাকা খাওয়ার জায়গা আছে, বা আমি কোনো জায়গা থেকে ফান্ড পাচ্ছি, কেউ এনজিসির ফান্ড পেয়ে গেছে, পুরো সেই প্রক্রিয়াটাতে ওই 25টা ছেলেকে এনে রেখে থেকে খেয়ে বড় করে বলছি ইন্ডিয়া ট্রায়ালে পাঠাচ্ছি, এই তো এরা ইন্ডিয়া খেলছে। কিন্তু 30টা ছেলেই হচ্ছে মিজোরাম বা মণিপুরের, কিন্তু দিল্লির একটা ছেলে নেই। অর্থাৎ বাইরে থেকে প্লেয়ার এনে। কিন্তু আমার এখানে যখন আমি 30টা ছেলে বড় করছি, সবই কাউট টাইটেল ভট্টাচার্য, হ্যাঁ, কাউট টাইটেল ভট্টাচার্য, কাউট টাইটেল চক্রবর্তী, কাউট টাইটেল সাহু, কিন্তু আমার সবকটা বাংলার ছেলেকে নিয়ে আমি চেষ্টা করছি। তুমি একটা শত্রুর কথা বললে, তোমার কোনো শত্রু আছে ময়দানে? আমি বিশ্বাস করি না, এই তো খেলা, কেউ দেখার লোক নেই, বন্ধু শত্রু কিছুই আর এখন পাওয়া যায় না। আমি মনে করি সবাই বন্ধু। পেছনে যদি কেউ সমালোচনা করে, সেটা সে পারছে না বলে করছে, তা নিয়ে আমি মাথা ঘামাই। আচ্ছা, এই আইএফএ জেলা ফুটবলকে কিভাবে সাহায্য করছে? ইদানিং কালে আবার বললে কেউ ভাববে বন্ধু বন্দনা হয়ে যাচ্ছে, কিন্তু অনির্বাণ দত্ত সিটে আসার পরে জেলার গুরুত্ব অনেক বেড়েছে।
জেলায় খেলা অনেক বেড়েছে, অ্যাজ এ ইনস্টিটিউশন। নদীয়াতে কোচিং ক্যাম্পও হচ্ছে। হ্যাঁ হচ্ছে, এবং বড় করে হচ্ছে, তার জন্য জেলা পরিষদের সঙ্গে যোগাযোগ করা, এই সময়টা দিচ্ছে। কিন্তু আমি বলছি অ্যাজ এ ইনস্টিটিউশন আমার প্রথম কাজ হচ্ছে আমি কত বেশি খেলা অর্গানাইজ করতে পারি। যত খেলা তত খেলোয়াড়ের দরকার পড়ে, এবং কড়াকড়ি কিছু ভুল ভ্রান্তি আইনত বা এটা ওটার সেটা থাকেই, সেখানে আমাদের একটা ডিবেট হয়, আলোচনা হয়, অনির্বাণের সঙ্গে হয়। হ্যাঁ, কিন্তু আমি এইটুকুনি বলতে পারি অনির্বাণ আসার পর থেকে জেলায় একটা গতি এসছে। এবার ওর জায়গায় বসে ওকেও দেখতে হবে কোন কোন জেলা কিছু করছে না। কিন্তু অনির্বাণের মেয়াদ তো 4 বছর, 4 বছর পরে কি হবে? আমার তো আপাতত 1 বছর মেয়াদ, আমি আমার টাকাটাই ওরটাও চালাক ভালো করে। তো একটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে তুমি যে ফুটবলের এই উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছ দীর্ঘদিন ধরে, ভারতীয় ফুটবল সম্পর্কে তোমার একটা অবজারভেশন আছে ভারতীয় ফুটবলে কিছু হচ্ছে না? কিছু হচ্ছে না মানে কিছু করছে না, কিছু করা হচ্ছে না। কিছু করছে না। আর এখন তো রক্তশূন্য হয়ে গেছে, হুম। অর্থ নেই। ছোট্ট আমি একটা কথা বলি, এই বছর তো এফএসডিএল এর সঙ্গে আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এগ্রিমেন্ট শেষ হচ্ছিল। তো গত বছর তো নতুন বডি এসে গেছে। এই 1 বছর ধরে ওদের প্রস্তুতি কি ছিল? আমি যদি কালকে জানি যে আমাকে একটা কোম্পানি স্পন্সর করবে না, পরবর্তী স্পন্সরকে আমার প্রয়াগ চলে গেছে, চিরাগ চলে গেছে, তারপরেও তো আমাকে টানতে হচ্ছে, করতে হচ্ছে, তো আমার একটা প্ল্যানিং থাকবে। আমি বলছি এদের কোনো প্ল্যানিং ছিল না। আজকে যদি ওরা এফএসডিএল কে বলে যে ভাই তুমি আইএসএল, তুমি আমাকে টাকা দেবে না, চলো ঠিক আছে, তুমি আমাকে টাকা দেবে না, আমিও তোমার টাকা দেবো না, এইখানে আমরা রিলেশনটা একটা হ্যাপি এন্ডিং করি, থ্যাংক ইউ, তুমি চলে যাও, তুমি চলে যাও, আমি দেখছি আমাকে কি করতে হবে। কিন্তু আমি কোনো পরিকল্পনাই করিনি, সুতরাং না, FSDL টা আমি আমার 10টা লোককে প্রথম বলতে হবে যে পরবর্তী 1 বছর কোনো স্যালারি নেই, তোমরা যারা ভালোবেসে কাজ করতে চাও তারা করো, তাই বলতে হবে। তো বলবে কি করে? আগের সেক্রেটারি স্যালারি পেতো 4 লাখ, এখন সেক্রেটারি স্যালারি পায় 10 লাখ। এবং সেক্রেটারিরা এফএসডিএল কোনো অন্যায় করেনি, তুমি তো আমার টাকাটা নিয়ে তুমি এনজয় করছো, ডেভেলপমেন্টে কোথায় লাগাচ্ছ? তো তুমি আমাকে বলো, যে আমি হলে বলতাম যে আমার সঙ্গে কে কে কাজ করতে চাও, কে কে থাকবে বলো, আর তারপরে আমি দেখছি কোথায়। আগে আমি স্যালারি সর্বত্র কোনো রুগ্ন কনসার্নে প্রথমে স্যালারি কমানো, কারণ স্যালারিটা একটা পার্মানেন্ট। কিন্তু এখানে তো এরকম কোনো ব্যাপার নেই। তারপরে হচ্ছে আমি তারপরে বলবো যে ভাই ঠিক আছে তুমি চলে যাও, আমি দেখছি কি স্পন্সর পাওয়া যায়। তারপর ওদের পলিটিক্যাল কানেকশন আছে, একটা এআইএফএফ থেকে স্পন্সর চলে যাওয়ার পর এটা একটা ভারতীয় জাতীয় ঘটনা হয়ে যাবে, সরকারের টনক নড়বে। প্রত্যেকে এরকম অবস্থায় আমরা দেখেছি, প্রিয়দা গিয়ে বাজপেয়ীর কাছ থেকে নিয়ে এনে ওএনজিসি কে স্পন্সর করে আই লিগ চালিয়েছে। তা সেরকম যদি পরিস্থিতি দাঁড়ায়, আমি তখন বলবো যে আমি নতুন স্পন্সর নিয়ে করব, নতুন লিগ করব, আমি আই লিগটাকে ফার্স্ট ডিভিশনটাকে ভালো করে করব। কিভাবে করব না করবো তার অনেক প্রপোজাল আসতে পারে, কিন্তু আমি রিলায়েন্সকে বলে দেবো দিস ইজ দ্য এন্ড অফ ইউর টেনিওর, আমরা ছেড়ে দিচ্ছি। এবার রিলায়েন্স কি করবে? আচ্ছা, রিলায়েন্স এসে তখন বলবে যে আমি দাঁড়া 1 মিনিট, রিলায়েন্স আমাকে এসে বলবে জয়ন্তবাবু এটা তো হবে না, আমার আইএসএলটা কি হবে, আমার টুর্নামেন্টটা তো করতেই দিতে হবে। ওকে তুমি এখন আইএসএল করতে চাও, দেখো ভাই আমার মাটিতে তুমি যদি আইএসএল করতে চাও তাহলে ইউ হ্যাভ টু পে মি 100 crores পার ইয়ার। তুমি 50 কোটি নিয়ে দৌড়াদৌড়ি পরে হবে, 100 কোটি দিলে করতে পারবে, আদারওয়াইজ তুমি করতে পারবে না। চলো এবার তো ও তো দৌড়াবে টপ ম্যানেজমেন্টের কাছে, যারা ভারত চালায় তারা তো ওদের পকেটেই আছে, তাদের কাছে যাবে, গিয়ে বলবে আপনি দেখুন আপনি কি লোক বসিয়েছেন, আমাকে আইএসএল করতে দিচ্ছে না। সে আমাকে ডাকবে, বলবো স্যার কি বলছেন, এই তো 50 কোটি টাকা তাই দিতে চাই না, আপনি অন্তত বলুন 1-150 কোটি টাকা বছরে না দিলে আমি ফুটবলটা চালাবো কি করে। এখনো জায়গা আছে, এবং সেই জায়গাটাকে কে, এবার ওই জায়গাটাতে যাওয়ার একটা সমস্যা আছে, এটার একটা সমস্যা আছে, এটার একটা ফলাফল হতে পারে যে টপ ম্যানেজমেন্ট বলে তোর এত বড় সাহস, এদেরকে আমরা চটাই না সারা বছর, এদের পয়সা আমরা চড়ছি, তুই একে চটাচ্ছিস, তুই কাল থেকে চেয়ারে থাকবো না, থাকবো না। এই যদি চেয়ারের মোহটা আমার না থাকে, আই ক্যান ফাইট ইট আউট। কিন্তু বেশিরভাগ কর্মকর্তার তো চেয়ারের একটা মোহ থাকে। কিচ্ছু নেই, চেয়ারের কিসের মোহ আছে? কাল যদি অনির্বাণ দত্ত না থাকে ওর কি যায় আছে? কি ক্ষতি হবে? কাল যদি আমি ডিস্ট্রিক্টের সচিব না থাকি আমার কি ক্ষতি হবে? আমার ব্যক্তিগত লাভ হবে। কোথায় লাভ হবে? আমার সময় বাড়বে, ব্যবসায় তুমি আমার নিজের কাজে সময় দিতে পারবো। অনির্বাণ দত্তও তাই হবে। কি হবে? 4টে লোক বলবে না আমার কথা, বলবে না। মূল্যায়ন তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এখন হচ্ছে, তখন তো হয়নি, তখন তো সারা ভারত তার বিরোধী ছিল। তা তুমি হরপ্রসাদ শাস্ত্রীর পরিবারের সন্তান, হরপ্রসাদ শাস্ত্রী এশিয়াটিক সোসাইটি তৈরি করেছেন, তা তোমার কি মনে হয় যে ফুটবলে তুমি সেরকম কিছু নিদর্শন রেখে যেতে পারবে? সত্যি কথা বলতে ওনাদের সঙ্গে আমাদের তুলনা হয়। ওনারা যে যুগে বা যে সময়ে জন্মেছিলেন ওনারা মহাপুরুষ, কারণ ওনারা আগামী 50 বছরে 100 বছর আগে কি হতে পারে
সেটা দেখতে পারতেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আমি সবসময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদাহরণ দিই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেট্রোপলিটন স্কুলে বিবেকানন্দ পড়াচ্ছেন, ছাত্রদের থেকে কমপ্লেন পেলেন যে পড়াতে পড়াতে ধর্মের আলোচনা হচ্ছে। উনি ওনার জামাইকে ডেকে বলেন, উনি হেডস্যার ছিলেন, আমি একদম সহজ ভাষায় বলছি, ভাষাটা আরো কঠিন হওয়া উচিত ছিল, ডেকে বললেন যে আপনি ওনাকে আর কাল থেকে আসতে বারণ করে দিন। তখন বিদ্যাসাগর বুঝতে পেরেছিলেন শিক্ষার সঙ্গে ধর্ম জুড়ে দিলে জাতি পিছিয়ে পড়বে, আমাদের দেশটা পিছিয়ে পড়বে। এখন আমরা শিক্ষা আর ধর্মকে গুলে একসঙ্গে বাচ্চাদের খাওয়াচ্ছি। আচ্ছা, একটা জিজ্ঞেস করি, এই যে ফুটবলে ইদানিংকালে রাজনীতির অনুপ্রবেশ ঘটছে, অথবা রাজনৈতিক নেতারা ফুটবলের সঙ্গে বেশি সংশ্লিষ্ট, যে ভালো মন্দ দুটো দিকই আছে, ভালো কি মন্দ কি? রাজনৈতিক অনুপ্রবেশ যদি সঠিক রাজনৈতিক নেতার দ্বারা ঘটে তাহলে কোনো সমস্যা নেই। কারণ রাজনীতি আমাদের ভারতবর্ষে কোনো কিছু রাজনীতি ব্যতি রেখে করা সম্ভব না। রাজনীতি থাকবেই, রাজনৈতিক লোকেরা থাকবেই। তারা যদি জোর করে কিছু দখল না করতে চায় তাহলে সংগঠনগুলো ভালো চলবে। কারণ আমাদের একটা ডেমোক্রেটিক কান্ট্রি হিসেবে সমস্ত কিছুর একটা কাঠামো তৈরি আছে। কাঠামোগুলো যদি ধ্বংস না হয়ে যায় তাতে রাজনৈতিক নেতাদের অনুপ্রবেশ ঘটলে খুব বেশি সমস্যা হবে না। কিন্তু রাজনৈতিক নেতা যদি ক্ষমতা চায়, রাজনৈতিক নেতা যদি চেয়ার চায়, রাজনৈতিক নেতা যদি শুধু আমার কি হবে বা আমার আমার লোককে দিয়েই সবকিছু করবো এই ধারণা চায়, তাতে আলটিমেটলি ক্ষতি হবে। সুতরাং ভালো খারাপ এরকম ভাবে আলাদা করে দেয়া যাবে না। ডিপেন্ড করবে কেস টু কেস, যে কোন মানুষ কিভাবে চাইছেন। আজকে আমাদের জেলা লীগ চালু করার পেছনেও তো একটা রাজনৈতিক নেতা আছে। আমার কাছে উনি যতটা না রাজনৈতিক নেতা, তার থেকে অনেক বেশি কালচারাল মানুষ। তার নাটক দেখলে বা তার সিনেমা দেখলে বা তার ভালোবাসা দেখলে তখন মনে হয় যে এই লোকটাই ওই লোকটা যে রাজনীতি করে, মাইকে দাঁড়িয়ে বক্তৃতা দেয়, এত লোক শোনে। সেটাও তার জীবন, এটাও তার জীবন। তো আমি মনে করি আমি সেই পার্থভৌমিককে চিনি যিনি রবীন্দ্রনাথ আবৃত্তি করেন। আমি সেই পার্থভৌমিককে চিনি যিনি খেলার মাঠে লাইনের পাশে বসে বলছে এই বাচ্চাটাকে কিন্তু নবাব তুলে নাও, বুঝলে তো, দারুণ খেলাটা দেখেছো। একটা স্কুলের ফাইনাল দেখতে গিয়ে গেস্ট হয়ে তাকে গিয়ে চটিটা পেতে চটির ওপর সাইড লাইনের ধারে বসে গিয়ে যে পার্থভৌমিক আমাকে বলে যে এই প্লেয়ারটাকে নাও, একে ভালো করে বড় করলে কিন্তু দারুণ প্লেয়ার হবে, আমি সেই পার্থভৌমিককে পছন্দ করি। সেই পার্থভৌমিকের অনুপ্রবেশ আমি মেনে নিতে রাজি আছি। কিন্তু রাজনীতির অনুপ্রবেশ নয়। রাজনীতির অনুপ্রবেশ একটু বাইরে থাকলে ভালো, কিন্তু যারা রাজনৈতিক নেতা আছেন তারা যদি আমাদেরকে হেল্প না করেন আমরাও কিন্তু চালাতে পারবো। রাইট। এবারে একটা শেষ প্রশ্নে আসে, আমাদের আড্ডা নো ননসেন্স জেসি শেষ প্রশ্ন। বাংলা এবারে জাতীয় ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে এবং বহু বাঙালি ফুটবলার রেস্ট হয়েছে, কিন্তু এই বাঙালি ফুটবলাররা যদি খেলার সুযোগ না পায় তাহলে তারা তো হারিয়ে যাবে। এই খেলার সুযোগ কি তারা পাচ্ছে? বাঙালি এখানে একটা বড় জায়গা মিস করে গেলে, সেটা হচ্ছে যে আমি যখন অভিনন্দন জানান মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ফেসবুকে, আমি সেই পোস্টটার নিচে আমি একমাত্র ব্যক্তি লিখেছিলাম যে দিদি এবারে তুমি সবাইকে চাকরি দিও। আমরা তো দিদি আর তুমিই বলি এখনো, মাননীয় মুখ্যমন্ত্রী। আমরা যখন ছোট থেকে বড় হয়েছি তখন দিদির লড়াই। আমি কোনো দল করি না, কোনো রাজনীতি করি না, আমি একটু ইমোশনাল হয়ে লিখেছিলাম দিদি এবার তুমি সবকটা ছেলেকে চাকরি দিও। পরবর্তীকালে যখন সব প্লেয়ারের চাকরির অ্যানাউন্স হলো, সেদিনকে আমাকে আমার এমপি ফোন করে জিজ্ঞেস করেছিল কি তুমি খুশি তো? আমি তো বুঝতে পারিনি, কেন খুশি তো হবোই, এতগুলো ছেলে চাকরি পেয়েছে, বিশেষ করে আমার ক্লাবের 5টা 6টা ছেলে তারা চাকরি পেয়ে গেছে। বললাম আমি কিন্তু খেয়াল করেছি তুমি ওখানে লিখেছিলে যে দিদি সবকটা প্লেয়ারকে চাকরি দিও। এতে একটা না ইম্প্যাক্ট এসেছে সমাজে। ফুটবলার সবসময় নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসে, মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসে, সেখানে একটা চাকরির অনেক দাম। এই চাকরির জন্য অনেক ছেলে খেলতে আসে, এই অনেক ছেলের থেকে কোয়ালিটি প্লেয়ার আছে। আমি বারবার বলছি ভারতীয় দল ভুলভাবে হচ্ছে। ভারতীয় দল আছে, তার কোনো রিজার্ভ টিম নেই। ভারতীয় দল হয় শুধুমাত্র আইএসএল এর খেলা দেখে। ভারতীয় দলে সন্তোষ ট্রফির প্লেয়ার, সার্ভিসেসের প্লেয়ার, রেলওয়েজ এর প্লেয়ার, ভালো প্লেয়ার। ভারতীয় দল ভারতের ভালো প্লেয়ারদের নিয়ে করা উচিত, কার গায়ে কি জার্সি আছে সেটা দেখে করা উচিত না। ভারতীয় দলে প্রচুর দুর্নীতি হয়। এখন কোনো প্লেয়ার, এরকমও ছিল লাস্ট 5-7 বছরে, কোনো প্লেয়ারকে ধরলে তবেই চান্স পাওয়া যায়। তো এগুলো যতদিন না বন্ধ হবে ততদিন ভারতীয় দল সাকসেস পাবে না। ওই যে তুমি বললে তুমি কি ধরেছো কি, তাহলে কি ভারতীয় ফুটবলে কিছু হবে না? আমি ফ্রাস্ট্রেশন থেকে বলছি, ভারতীয় ফুটবল যদি কিছু না করে, জাতীয় টিম যদি না কিছু করতে পারে, আমাদের লড়াইটা বিফলে যাবে। এই যে চাকরির কথা তুমি বললে, তোমার উদ্দেশ্য হচ্ছে সব খেলোয়াড় চাকরি পাক, এটা কি জেলাতে করা সম্ভব?
আগে জেলা ফুটবলে ইন্টার ডিস্ট্রিক্ট ফুটবলে চ্যাম্পিয়ন হলে, রানার্স হলে সেখান থেকে চাকরি হয়ে যেত, কিন্তু এখন তো আর হয় না। এটা জেলার থেকে করা সম্ভব না, তবে জেলার থেকে রাজ্য পর্যায়ে এবং রাজ্য থেকে যদি তারা জাতীয় পর্যায়ে সফল হয় তখন এটা করা সম্ভব। তো জেলার ফুটবলের কথা আমরা বললাম, কিন্তু নবাব ভট্টাচার্য তো শুধু ফুটবলের কর্মকর্তা নয়, জেলা ক্রীড়া সংস্থার সচিব, বিরাট গুরু দায়িত্ব। বিরাট গুরু দায়িত্ব, এবং আমি এইটুকুনি কথা দিয়ে যাচ্ছি তোমাদের অনুষ্ঠানে এসে, যে আমি আমার দায়িত্ব সততার সঙ্গে এবং স্বচ্ছতার সঙ্গে আমি সম্পূর্ণ করব। তুমি সারের ব্যবসা করো, তুমি কি মনে করছো যে ফুটবলে সার দিলে ভালো হবে? একদম, আমি সারের ব্যবসা করি বলেই বলছি, সার ছোট গাছের গোড়ায় দিতে হয়, বড় গাছের মাথায় দিলে গাছ বাঁচে না। তো আমি ছোট গাছের গোড়ায় সার দেওয়ার ব্যবস্থা করছি। ধন্যবাদ। আমরা নবাবের সঙ্গে কথা বললাম, নবাব ভট্টাচার্য, যিনি ফুটবলের জন্য নিবেদিত প্রাণ, এবং নবাবের সম্পর্কে আমরা জানি যে নবাব যেভাবে কাজ করে চলেছেন তাতে একদিন না একদিন তিনি সফল হবেন। ধন্যবাদ নবাব আমাদের সঙ্গে আজকে যোগ দেওয়ার জন্য।